শতক্রতুর দ্বিরালাপ এই গোষ্ঠীর প্রথম আন্তর্জালিক দ্বিরালাপে সবাইকে স্বাগত জানাই। আন্তর্জালিক এই দ্বিরালাপ আমরা হয়তো ব্যক্তিগতভাবে করেছি কেউ কেউ, কিন্তু শতক্রতু যার একটা দীর্ঘ ইতিহাস আছে, সাংস্কৃতিক যুদ্ধের ইতিহাস, বরাক উপত্যকায় শিলচর শহরে যার যাত্রা শুরু হয়েছিল 1973 সালের 2রা জুলাই, এবং ইতিহাসের বিচিত্র নিয়মে আবার সেই একই জুলাই মাসে আমি আপনাদের সম্বোধন করছি। শতক্রতুর সূত্রপাত হয়েছিল, বুঝতেই পারছেন, কত বছর আগে। তপোধীর ভট্টাচার্য অর্থাৎ আমি এবং কথাশিল্পী মিথিলেশ ভট্টাচার্য, আমাদের দুজনের প্রচেষ্টায় এবং সেই সঙ্গে কথাকার রণবীর পুরকায়স্থ, কথাকার শেখর দাস, তাদের যোগদানে শতক্রতু এক সময়ে সংস্কৃতির আকাশে ডানা মেলে দিয়েছিল। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, অনেক সহযাত্রীদের আমরা পেয়েছি। শতক্রতু কখনোই ভোলেনি যে শিলচর শহরে 61 সালের 19শে মে যেখানে 10 ভাই চম্পার একটি পারুল বোন মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মাহুতি দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছিল, আমরা সেই শিলচর থেকে যখন কথা বলছি, কিছু করছি, আমরা তো করছি বাংলা ভাষায়, বাংলা সাহিত্যের আঙিনায়। সেই জন্যে এক অখণ্ড অবিভাজ্য বাঙালি সত্তায় এবং বাঙালির সাহিত্যকৃতিতে দৃঢ় প্রত্যয় রেখে শতক্রতু যখন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেছে তার প্রথম পর্বে, তো সেই সময়ে শতক্রতু নামটির মানে কি এরা অনেকেই প্রশ্ন করেছেন। পরে আমরা লিখিতভাবে এর জবাবও দিয়েছি। শব্দটা কিন্তু ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছিল। এর এমনি সাধারণ মানে অনেকে জানেন ইন্দ্র, কিন্তু শব্দের অর্থের গভীরে ঢুকতে হয়। আমরা যারা বাংলা ভাষা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আমরা প্রত্যেকেই জানি। তো শতক্রতু মানে হচ্ছে অসংখ্য ভালো চিন্তা বা কাজ করতে যারা দৃঢ় প্রতিজ্ঞ, তারাই শতক্রতু। এই অর্থে শতক্রতু শুধুমাত্র তপোধীর ভট্টাচার্য, মিথিলেশ ভট্টাচার্য, রণবীর পুরকায়স্থ, শেখর দাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। যত দিন গেল আমরা ডানা মেলে দিলাম উত্তর পূর্বের আকাশেও। ত্রিপুরা থেকে আমাদের যারা লেখার জগতের স্বজন, তাদের সঙ্গে আমরা সম্পৃক্ত হলাম। কবি দীপক চক্রবর্তী ধর্মনগরে থাকতেন, সেখান থেকে তিনি সম্পৃক্ত হলেন, এবং তারই সঙ্গে কবি এবং কথাকার কিশোর রঞ্জন দে এবং দীপক দেব, দুর্ভাগ্য আমাদের, তিনি এখন প্রয়াত, দুলাল ঘোষ, অনুপ ভট্টাচার্য, আরও অনেক পরে আমাদের অনুজ প্রতিম, দেবব্রত দেব, আমরা সবাই কিন্তু শতক্রতুর পতাকার কাছাকাছি কিংবা শতক্রতুর পতাকা হাতে নিয়ে আমরা সমবেত হয়েছিলাম। শিলংয়ের আমাদের অগ্রজ কবি পীযূষ ধর, যিনি পাহাড়িয়া পত্রিকা সম্পাদনা করতেন, তাকে ভোলা যায় না, ভুলিনি আমরা, কখনো ভুলব না। আরেক কবি রমানাথ ভট্টাচার্য, তাকেও আমরা ভুলব না। ধীরে ধীরে শতক্রতু পত্রিকার একটা পরিচিতি হয়ে গিয়েছিল।
প্রয়াত শ্যামলেন্দু চক্রবর্তী, যাকে আমি আমাদের এই অঞ্চলের গদ্য সাহিত্যের ভগীরথ বলে গণ্য করি, যার 19 কাগজে আমি, মিথিলেশ রণবীর, কবি দিলীপকান্তি লস্কর, যিনি তখন শিলচরে তার যৌবনের প্রথম বেলা কাটিয়েছেন, এখন তিনি করিমগঞ্জেই থাকেন, লালন মঞ্চ পত্রিকার সম্পাদক। অনেক কারণে তাকে আমাদের স্মরণে রাখতে হয় একজন সংস্কৃতি যোদ্ধা হিসেবে। আমরা সবাই কিন্তু পরস্পরের সহযোগী। প্রথম যখন আমরা শতক্রতু তৈরি করি, আমাদের কাছে পথটাও খুব যে স্পষ্ট ছিল তা নয়, কিন্তু পাথেও তাও আমরা কুড়িয়ে নিয়ে সংগ্রহ করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। যারা কবিতা লেখেন তাদের কবিতার মধ্য দিয়ে, যারা গদ্য লেখেন তাদের গদ্যের মধ্য দিয়ে। সেই সময় গদ্যের স্থাপত্য নিয়ে শতক্রতু সেই তরুণ বয়স যখন তরুণ রচনার অগ্নি আমাদের উদ্দীপিত করছে, শ্যামলেন্দু চক্রবর্তীর প্রেরণা মাথায় নিয়ে, কবি শক্তিপদ ব্রহ্মচারীর প্রেরণা মাথায় নিয়ে, এবং আজও যিনি আমাদের সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে এক আশ্চর্য এক পরম্পরা তৈরি করে চলেছেন, কবি বিজিত কুমার ভট্টাচার্য। তার কেউ পরবাসী নয় প্রথম কবিতার বই বড় তাৎপর্যপূর্ণ। আমরা সবাই মিলে আমরা একটা বড় সড়ো সাহিত্য পরিবারের মধ্যে ছিলাম। ধীরে ধীরে গৌহাটিতেও অনেকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হলেন, আমরা সম্পৃক্ত হলাম বলা ভালো, কারণ আমি বারবার করে এই কথাটাই বলবো যে আমরা কেউ একাকী স্বয়ং সম্পূর্ণ নই, আমরা প্রত্যেকের সহযোগী সত্তা। এই সহযোগিতার ভাব নিয়ে শতক্রতু চলেছিল দীর্ঘদিন। তারপর জীবিকার প্রয়োজনে আমাকে শিলচর ছেড়ে চলে যেতে হলো, প্রথম গৌহাটি বিশ্ববিদ্যালয়ে, তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইত্যাদি। তারপরে যখন আসাম বিশ্ববিদ্যালয়ে ফিরে এলাম, তারও পরে কয়েক বছর কেটে গেল, ততদিন শতক্রতু বেরোয়নি। 34 বছর পরে সাধারণত নতুন জন্ম হয় না, কিন্তু শতক্রতু যে বহু কাজ কৃত্য, বহু স্বীকৃতির জন্যে প্রতিজ্ঞাবদ্ধ নিজেদের কাছে, পাঠকের কাছেও, আমরা নতুন একটা পর্ব শুরু করলাম। সেই পর্বেও আমাদের 6টি সংখ্যা বেরিয়েছে। তো শতক্রতুর কথা এই পর্যন্ত। শতক্রতু একটা নাম বটে, আবার শতক্রতু একটা প্রতীকও বটে। তো আজকে আপনারা জানেন কথাকার রণবীর পুরকায়স্থ, যিনি এই যে আন্তর্জালিক সংস্করণ আমাদের কাছে দিয়েছেন, আক্ষরিক অর্থে তিনিই দিয়েছেন, তার অকুণ্ঠ প্রেরণায় এবং তার সহযোগিতায় সম্ভব হলো এটা। আরেকটি কথা বলে নিই, অন্তর্জালের ভালো মন্দ সব কিছু নিয়ে আমি যা বলি স্পষ্টই বলার চেষ্টা করি, স্পষ্ট বক্তব্য আমার আছে। কিন্তু একটি কথা যেটা প্রাক্কথনে রণবীর পুরকায়স্থ স্পষ্ট করে দিয়েছেন, যে আজকে যখন অতিমারিতে আমরা সবাই বিপন্ন, আমরা একটা ভুল করে একটা অসামাজিক দূরত্বের চলে যাচ্ছি প্রায়, কিন্তু যাব না, এটাও আমাদের কাছে প্রতিজ্ঞা। কিন্তু নিজেদের জন্যে, অর্থাৎ আমরা যাদের নিয়ে আমাদের জীবন, আমাদের এই পৃথিবী, তারা যাতে নিরাপদ থাকেন, সেই জন্যে আমরা বাধ্যতামূলকভাবে শারীরিক দূরত্বে আছি। এটা কোনো মতেই কোনো সোশিয়াল ডিস্টেন্সিং অর্থাৎ সামাজিক দূরত্ব নয়। সামাজিক দূরত্ব যদি আমাদের ঈপ্সিত হতো, তাহলে আমরা এই শতক্রতুর দ্বিরালাপ গোষ্ঠী শুরু করতাম না। সোজা ভাষায়, যখন সুদিন আসবে, আসবে নিশ্চয়, আজ না হয় কাল, না হলে পরশু, কিংবা তারপরের দিন, তখন আমরা আমাদের যাকে ইংরেজিতে প্রিন্ট মিডিয়া বলা হয়, সেইখানেই ফিরে আসব, কারণ এটাই আমাদের আসল জায়গা। কিন্তু এটা একটা সম্পূরক বা পরিপূরক, যেটা সময়ের দাবি বলতে পারেন,
এইরকম একটা আয়োজন। তো এই আন্তর্জালিক আয়োজনে আমরা কি কি করতে চাই, চাই তো অনন্তই বলা যায়, অনেক কিছুই চাই। চেষ্টা করব যাতে প্রত্যেকের সহযোগিতায় পরামর্শে আমরা যা চাইছি সেটা যেন পূরণ করতে পারি। আমরা কি চাইছি? মূলত আমরা চাইছি সংযোগ, আরও আরও ব্যাপকতর সংযোগ। সেই সংযোগের জন্যেই আমাদের কাগজের যে মাধ্যম, ছাপাখানার মধ্য দিয়ে আমাদের যে মাধ্যম তৈরি হয়েছে, যাতে আমরা অভ্যস্ত, আমরা যখন সময় আসবে, উপযুক্ত সময়, আমরা অবশ্যই আবার তাতে আবার ফিরে যাব। কিন্তু সঙ্গে হয়তো, যেহেতু আমরা পৌঁছাতে চাই সবার কাছে, এই আন্তর্জালিক মাধ্যমটাও আমরা যথাসম্ভব কাজে লাগাবার চেষ্টা করব। আমরা প্রথম থেকে যেটা ভেবেছি যে অনেক গোষ্ঠী তো আছেন, থাকুন, কারণ আকাশে অনেক নক্ষত্র আছে এবং এক নক্ষত্র আর এক নক্ষত্রের খুব পাশাপাশি মনে হয় বটে, কিন্তু তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সংলগ্নতা আছে। আমরা কল্পনাও করতে পারবো না এতটা মহাজাগতিক দূরত্বে ওরা পরস্পর থেকে আছে, তবু তো এরা পরস্পরের সংলগ্ন এবং সহযাত্রী। তেমনি যে সমস্ত গোষ্ঠী এখন নিজেদের বিচার বিবেচনা বুদ্ধি সমস্ত কিছু অনুযায়ী ভাবাদর্শ কিংবা ভাবাদর্শহীনতা নিয়ে কাজ করে যাচ্ছেন, আমরাও তাদের সঙ্গে আছি। তবে ওই যাকে বলে ইংরেজিতে সিগনেচার, সাধারণ অর্থে যে সই করা বলি সে অর্থে নয়, তাত্ত্বিক অর্থে সিগনেচার, অর্থাৎ যেখানে আমাদের অভিজ্ঞান স্পষ্ট হবে। সেটা কি? যে শতক্রতু শুধুমাত্র গল্প, কবিতা, প্রবন্ধের সমাবেশ মাত্র নয়, সে নতুন একটা চিন্তা চর্চার দিকেও সবাইকে প্রাণিত করে চলতে চায়। কারণ আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি, যখন বিখ্যাত ঋত্বিক ঘটকের কথাকে অনুসরণ করে বলা যেতে পারে, ব্রহ্মাণ্ড পুড়ছে, ইতিহাস পুড়ছে, সভ্যতা পুড়ছে, সংস্কৃতি পুড়ছে, দাউ দাউ আগুনে ছাই হয়ে যাচ্ছে আপাতভাবে সব উপার্জন। কিন্তু মানুষ তো এত সহজে হার মানে না। কখনো কখনো মানুষ হার মানতেও পারে, কিন্তু সে পর্যুদস্ত হয় না কখনো, এটাই আমাদের বিশ্বাস। সেই জন্যে মনে হলো যে আমরা যে লেখালেখি করি, আমরা যাকে সাহিত্য বলি, লিটারেচার বলি, সেই লিটারেচার না বলে সাহিত্যের মধ্যে বড় বেশি প্রাতিষ্ঠানিকতার গন্ধ থাকে। এটা নিয়ে উপযুক্ত সময়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কিছু কথা বিনিময় করব, কারণ ভাব বিনিময়ের জন্যেই তো এই আয়োজন। কিন্তু তার বদলে একটা এক্রিচার, ফরাসি ভাষায় লেখা, অর্থাৎ সাহিত্যের প্রাতিষ্ঠানিকতাকে যতদূর সম্ভব এড়িয়ে গিয়ে সময়ের স্বর এবং অন্তঃস্বরে খচিত লেখা, এক্রিচার বলে ফরাসি ভাষায়। তো সেই এক্রিচার বা লেখায় আমরা পৌঁছতে চাই, যা জীবনেরই মতো সজীব, টাটকা এবং চিরকালই নিজেকে নতুন করে তোলে, সেই রকম। তো এটা করতে গেলে আমরা কেন কি করছি, নিজেদের কাছে তো স্পষ্ট হওয়া দরকার। এবং এই স্পষ্টতা হতে পারে তখনই যখন আমরা নিজেদের মধ্যে, না হয় আন্তর্জালিকই হলো, কিন্তু আমরা ভাব বিনিময় করব। ভাবনা বিনিময়ের সূত্রে আমরা নিজেদের কাজকর্মকে আরও স্পষ্ট করে বুঝে নেব। এতটুকু বলার পরে আমি আপনাদের একটা কবিতা পড়ে শোনাতে চাই। কবিতার বইয়ের নাম মুষলের অন্তহীন ছায়া। কবিতাটা এরকম: কেউ দেখুক বা না দেখুক, লিখে যাই মহাজীবনের নিবিড় স্পন্দন। কুয়াশা ও অন্ধকার দিয়ে যারা ঢেকে রাখে জন্মান্ধের আলো, ঈর্ষা আর অসুয়ার গোপন নখরাঘাত, তাদের জানাই আকাশের পরিসর আজও আলো অন্তহীন সুসংবাদ নিয়ে ফিরে ফিরে আসে। কেউ বুঝুক বা না বুঝুক, লিখে যাই ধ্বংসস্তূপের ভেতরে
আছি অবিচল। এইটাই কথা আমাদের, ধ্বংসস্তূপের ভেতরে আছি অবিচল। সাধ্য কি অতিমারি যে কোভিড-19 সে আমাদের সামাজিক সম্পর্কের গ্রন্থনাকে ছিন্ন করে দেবে? এটা কখনোই হতে পারে না। এটা হওয়া কাঙ্ক্ষিত নয়। আমরা যাকে লেখা বলতে চাই, যেখানে আমরা পৌঁছানোর জন্য চলেছি, যেখানে যাত্রাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ গন্তব্যটা নয়। কারণ গন্তব্য বারবার বারবার পাল্টে যেতে পারে। যাত্রা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা একটা কিছু আরম্ভ করছি, অবশ্যই নিত্য নতুন আরম্ভের তো শেষ নেই কোনো। আমরা এই জন্যে ওই তত্ত্বগুরু সংবাদ নামে আমার সহযাত্রী এবং বন্ধু রণবীর পুরকায়স্থ যেটা ঘোষণা করেছিলেন আমাদের এই পেইজে, যে তত্ত্বগুরু সংবাদ নিয়ে আসবো, এবং এইটে আমি আজ সূচনা করলাম। পরে আমাদের যারা সহযাত্রীরা আছেন তারা নিশ্চয়ই তাতে সম্পৃক্ত হবেন, এবং যাদের চিন্তার সঙ্গে পরিচিত হওয়া দরকার। কেন দরকার? কারণ আমরা তো একই তত্ত্ব বিশ্বের অধিবাসী, আমরা কেউ কারুর থেকে দূরবর্তী নই। আজ থেকে 2000 বছর আগে, খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে, লাতিন ভাষার বিখ্যাত নাট্যকার এবং কথাকার কবি টেরেন্স লাতিন ভাষায় বলেছিলেন, হুমসুম হুমেনি নীলামে আলিয়ে নাম পুতো, মানে মানুষ আমি, মানুষের পৃথিবীতে কোনো কিছুই আমার থেকে দূরবর্তী নয়। এই যে কথাটা, এটা আচার্যা সুকুমারী ভট্টাচার্য, আমি যার অত্যন্ত নগণ্য এক ছাত্র, তিনি বারবার বলতে ভালোবাসতেন। বারবার বলতেন যে পৃথিবীতে কোনো কিছুই যদি তোমার থেকে দূরবর্তী নয়, তাহলে তুমি যদি কিছু পড়তে চাও, কিছু লিখতে চাও, তাহলে আসলে তুমি কি চাও? তিনি বলতেন, তুমি আসলে তাৎপর্যের খোঁজ করছো, তাৎপর্য খুঁজে নিতে চাইছো। আমাদের এই যাত্রা তাৎপর্যের খুঁজে যাত্রা। আমরা যে লেখালেখি করি, হতে পারে আমরা শিলচরে আছি, করিমগঞ্জে আছি, আগরতলায় আছি, ধর্মনগরে আছি, কুমারঘাটে আছি, আমাদের স্রোত পরিবারের তরুণ অনুজ বন্ধু গোবিন্দের মতো, গোবিন্দ ধরের মতো, কিংবা আছি গৌহাটিতে, আছি গৌহাটি থেকে আরও খানিকটা দূরে ডিমাপুরে আমার অগ্রজ, অবশ্য উনি দেবাশিস দত্ত, এটি পত্রিকা সম্পাদনা করেছেন দীর্ঘদিন। কিংবা হতে পারে আমার ছাত্রও সে, এবং সে গল্পকার প্রাবন্ধিক জ্যোতির্ময় সেনগুপ্তের মতো। কিংবা আমাদের সবার প্রিয় কথাকার দেবীপ্রসাদ সিংহের মতো, কুমার অজিত দত্তের মতো গৌহাটিতে আছেন। কিংবা ধরা যাক যাপন কথার জন্য যার নাম আমরা জানি, ডাকসাইটে কথাকার কান্তারভূষণ নন্দীর মতো। কিংবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, কিংবা বরিশালের যেমন হেনরি স্বপন কবি, তার মতো। কিংবা ধরা যাক সৈকত রক্ষিত, যিনি পুরুলিয়ায় বসে অসাধারণ সব কাজ করে চলেছেন, বাংলা গদ্যের সেবা করে চলেছেন, বাংলা গদ্যের শুশ্রূষা করে চলেছেন বলা ভালো। তারা আমাদের আগে যারা ছিলেন, আমাদের পরে যারা এসেছেন এবং আরও আসবেন, আমরা সবাই একই কাতারে দাঁড়িয়ে আছি, এবং আমরা মনে রাখছি যে আমরা এক অখণ্ড এবং অবিভাজ্য বাংলা সাহিত্যের আমরা তীর্থযাত্রী এক একজন। আমরা প্রত্যেকের কাছে দায়বদ্ধ। কোথাও না কোথাও তো আরম্ভ করতে হয়। তো এই আরম্ভ করা নিয়ে পৃথিবী বিখ্যাত কবি
সবারই প্রিয় সম্ভবত, এবং সেই সঙ্গে চমৎকার প্রাবন্ধিক টি.এস. এলিয়টের বহু পঠিত 4 কোয়ার্ট্রেটস, 3টি পংক্তি আমি শোনাতে চাই যারা আজকে শুনছেন এবং দেখছেন। What we call the beginning is often the end, and to make an end is to make a beginning. The end is where we start from. ঠিক যাকে মুহানা ভাবছি সেটা হয়তো উৎসেই লুকিয়ে আছে। সেই দিক দিয়ে দেখতে গেলে উৎস থেকে মহানা অববাহিকা হয়ে যে মহানার দিকে যাত্রা, সেই মোহনায় পৌঁছে আবার উৎসের দিকে ফিরে তাকাতে হয়, কোন অববাহিকা দিয়ে এলাম। এর নামই তো সাহিত্য। এই জন্য বলেছিলাম এটা একটা পর্যটন কথা, আমাদের সত্তার পর্যটন। তো এই যে সত্তার পর্যটন, এটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্যে পৃথিবীর কত মনস্বী চিন্তাবিদেরা আমাদের চেষ্টা করে গেছেন আমাদের কাছে পৌঁছানোর জন্যে। শুধু যে প্রতীচ্যের যারা চিন্তাবিদ তারা আছেন তা তো নয়। আমাদের দেশ সেই অ্যারিস্টটল, প্লাটো, লঙ্গিনাসের সময় থেকে হোরেস যিনি আর্স পোয়েটিকা লিখেছিলেন, ইমানুয়েল কান্ট যিনি ক্রিটিক অফ জাজমেন্ট লিখেছিলেন, এবং নাম করে তো শেষ করা যাবে না। আমাদের দেশে দেখুন তো, খ্রিস্টপূর্ব 4th শতকের আচার্য ভরত নাট্যশাস্ত্র লিখেছিলেন। তারপরে তো এক দীর্ঘ পরম্পরা, বরণীয় পরম্পরা, কত তাদের নাম বলবো। আচার্য দণ্ডী আছেন, কাব্যাদর্শ লিখেছিলেন। আচার্য আনন্দবর্ধন ছিলেন, ধন্যালোক লিখেছিলেন। তাদেরও আগে আচার্য ভামহ ছিলেন, তিনি অলঙ্কার ও সূত্র লিখেছিলেন। এবং তারপরে বিশ্বনাথের সাহিত্য দর্পণ আছে, জগন্নাথের রসগঙ্গাধর আছে, এবং আমাদের এক বিখ্যাত বাঙালি রূপ গোস্বামী, তার বইও তো আছে, একাধিক বই আছে। এই সবই আমাদের অল্প বিস্তর জানতে হবে বই কি, তো সব তো একসঙ্গে সম্ভব হয় না। তো আমরা এই জন্যে ভাবলাম যে আমাদের এই যে পেইজে মাঝে মাঝেই নিজের কবিতা পড়বেন, কেউ হয়তো সেই কবিতা নিয়ে কিছু কথাও বলবেন। আমাদের গল্পকার বন্ধুরা তারাও নিজেদের বাছাই করা গল্প পড়বেন এবং গল্প নিয়ে কিছু কথা বলবেন। এছাড়া আমরা ইতিমধ্যে ভেবে রেখেছি, আপনাদের পরামর্শও চাই, সেই জন্যে আমরা তেমন কবি এবং কথাকারদের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিকও কিছু আমরা এই রকম আয়োজন করব। ভরসা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন, এবং সেইখানে আমরা এটাই মনে রাখব যে আমরা যদি অখণ্ড এবং অবিভাজ্য বাংলা সাহিত্যের সব শরিক হই, তাহলে যে মাপকাঠি দিয়ে আমরা ভগীরথ মিশ্র কিংবা অভিজিৎ সেন কিংবা স্বপ্নময় চক্রবর্তী কিংবা সাধন চট্টোপাধ্যায় কিংবা আরও অনেক পরের সুকান্তি দত্তকে দেখি, একই মাপকাঠি দিয়ে আমরা দেবীপ্রসাদ সিংহকে দেখব, কান্তারভূষণ নন্দীকে দেখব, জ্যোতির্ময় সেনগুপ্তকে দেখব, মিথিলেশ ভট্টাচার্যকে দেখব, শেখর দাসকে দেখব, দীপেন্দু দাসকে দেখব, রণবীর পুরকায়স্থকে তো দেখবই, দেখব আমরা দুলাল ঘোষকে, দেখব আমরা যারা সদ্য প্রয়াত জয়া গোয়ালাকে। এইরকম নাম তো শেষ করা যাবে না, নাম বলাটা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু কতকগুলো আমি দৃষ্টান্ত হিসেবে কিছু নাম উল্লেখ করলাম। কথাটা হচ্ছে যে আমি কি বুঝতে চাই সেটা তো আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। ওই যে বলেছি তাৎপর্যের খোঁজ। এই জন্যে আমরা মাঝে মাঝেই এই তত্ত্বগুরু সংবাদ নিয়ে আসব। এখন যেটা ভেবেছি যথাসম্ভব চেষ্টা করব আলাপচারিতার ভঙ্গিতে যাতে কথা বলা যায়। সেই জন্যে আমরা আপাতত ভেবেছি যে 1813 সালে যার জন্ম, 1855 সালে যার অকাল মৃত্যু, অথচ গোটা পৃথিবীর তত্ত্ববিশ্বকে যিনি কাঁপুনি দিয়ে গেছেন, সোরেন কিয়েরকেগার্ড, হয়তো তাকে নিয়েই শুরু হবে। হতে পারে আপনারা যে কেউ ভাবতে পারেন ইমানুয়েল কান্ট নয় কেন, আর আমি যদি বলি পাল্টা ইমানুয়েল কান্ট যদি হয় তাহলে আরও আগে লঙ্গিনাস নয় কেন? কোথাও তো শুরু করতে হয়।
আমরা যাব তো মোহানার দিকে, কোথাও থেকে যাত্রা শুরু করি, যদি প্রয়োজন হয় ফিরে যাব আবার। এবং এইভাবে আমরা এক একজনকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আলাপচারিতা, আলোচনা করার চেয়ে, শব্দটার চেয়ে বরং ভালো বলা, আন্তর্জালিক সংস্করণে যেহেতু আছি, যে আমরা একটা আলাপচারিতায় আমরা আসব। আমি একটা কথা বারবার বলতে চাই, যে আমার নিজের মনে হয়েছে, আপনারা সবাই জানেন নিশ্চয়, যে এটা আমার নেশাই বলতে পারেন, যে বিভিন্ন সময়ে সাহিত্য বলতে আমি কি বুঝি সেটা নিয়ে একটু একটু অন্য ধরনের আলোচনা করা। এবং সেই আলোচনায় আমি আবারও বলছি, আমি বিশ্বাস রাখি, আমার দৃঢ় প্রত্যয় অশিথিল, কোনো দিন সেটা থেকে আমি বিচ্যুত হব না, যে আমরা যেখানেই বসে লিখি না কেন, আমরা একই বাংলা সাহিত্যের লেখক। হতে পারে যে বাংলাদেশের যারা লিখছেন স্বভাবত তাদের অভিজ্ঞতা, তাদের উপলব্ধি, তাদের ইতিহাস অনেকখানি আলাদা হয়ে গেছে, তাদের দৈনন্দিন আমাদের দৈনন্দিনের সঙ্গে মিলবে না, তাতে কি? আমরা তো একই বাংলা ভাষা মায়ের সন্তান। সুতরাং তাদের আলোচনার জন্য আমরা যদি তত্ত্বগুরুর কাছ থেকে পাঠ নিই, এবং হ্যাঁ একটা কথা বলবো, তত্ত্ব সে মানে কি? থিওরি না, সেটা তো আর কথা হলো না, তো আমি ইংরেজি ভাষান্তর করলাম। তত্ত্ব মানে হচ্ছে কোনো এক সত্যকে বোঝার যেটা প্রণালীবদ্ধ চিন্তা। এই কথাটা সুকুমারী ভট্টাচার্য খুব বলতেন। বস্তুত তার কাছে আমার ঋণের তো শেষ নেই। এইখানে আমি এই ঋণটা আরও একটু স্বীকার করে নিচ্ছি, যে আমি তো তার কাছে যে বিষয়ে কাজ করতে গিয়েছিলাম, তাতে তো সেই অর্থে আপাতভাবে অনেকে তত্ত্ব বলতে অনেক ভুল কথা বুঝেন, তো যে আগে থেকে ঠিক করা কোনো কিছু একটা, না সেটা নয়। তত্ত্ব উঠে আসবে বয়ান থেকে, টেক্সট যাকে আমি পাঠকৃতি বলি, সেই পাঠকৃতি থেকে, বয়ান থেকে উঠে আসবে। কিন্তু ওই যে বলেছিলাম প্রণালীবদ্ধ চিন্তা, সেটা করাও তো শিখতে হয়। ওই ঋত্বিক ঘটকের কথা মনে পড়ে যাচ্ছে, এটা বিখ্যাত। এবং এই কথাটা আবার অনেকে আমাদের রসরাজ শিবরাম চক্রবর্তী সম্পর্কেও ব্যবহার করে থাকেন, যে একজনকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখেছেন, হয় ঋত্বিক ঘটক মশাই কিংবা শিবরাম চক্রবর্তী। বলছি কি করছো? বলে না আগে ভাবছি। হ্যাঁ ভালো ভালো ভালো, ভাবছো তো? হ্যাঁ ভাবা প্র্যাকটিস করো, ভাবা প্র্যাকটিস করো। এর তো গেল ঠাট্টার কথা, কিন্তু আমি বলি কি, আমাদের সবারই কথা এটা, শুধু আমার একার কথা না, যে হ্যাঁ ভাবনাও বুঝে নিতে হয়, অভ্যাস করতে হয়। একটা কথা বলবো, সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের ভাবা যেমন অভ্যাস, না ভাবাটা এর থেকেও মারাত্মক খারাপ অভ্যাস। পড়া যেমন অভ্যাস, না পড়াটা তার থেকে খারাপ অভ্যাস, যেটাকে এই খারাপ অভ্যাসটাকে সহজে যাতে কাটিয়ে ওঠা যায় না, এটা আমরা সময় বুঝতে পারি না। তো আমরা এই পেজের মধ্যে বেশি কিছু তো করতে পারবো না। আপনাদের একটু, আমরা যারা শুনছেন, যারা দেখছেন এই আলাপন, আপনাদের একটু উস্কে দিতে চাই, আর কিছু না। ওই যে বলছিলাম, আমি শিলচরে বসে আছি, তো এই মুহূর্তে শিলচর থেকে কথা বলছি। তো শিলচর থেকে কথা বলছি বলে আমার মনে পড়ে যাচ্ছে আমার অনেক অগ্রজ প্রিয় কবিদের কথা, বলে তো শেষ করা যাবে না। যেমন ধরুন উদয়ন ঘোষ, যিনি এখন কলকাতায় থাকেন। অন্ধকারকে খুঁড়েছিলাম আলোর জন্যে, একাকী এই জনারণ্যে। কত আগে লেখা, কিন্তু দেখুন তো কি কথা। অন্ধকারকে খুঁড়েছিলাম আলোর জন্যে, একাকী এই জনারণ্যে। এই কাজটা কি আমরা এখনো করছি না? তারপর ধরুন আমার মাস্টারমশাই এবং বিখ্যাত কবি, প্রিয় কবি শক্তিপদ ব্রহ্মচারী, তুমি আমার ঘুম ভাঙা ভোর, বাউল কণ্ঠে রাই জাগো গান। পরম্পরায় একেবারে নিষ্ণাত, পরম্পরায় ডুবে আছে, অবগাহন করছে এই শব্দাবলী। শব্দ তো শুধু শব্দ নয়, শব্দ অনেক কিছু সংকেত দেয়। যেদিন আমরা
কবিতায় তো বিশেষভাবে শব্দকে সংকেত বলে বুঝতে পারবো, আর বুঝবো যে কবিতার পাঠ মানে সংকেতের পাঠ। সেদিন আমাদের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। আর আরেকটা কবিতার দুটো পংক্তি শোনাই। হু হু করে কড়া কাল সন্ধ্যা ভেসে আসা গানে, শায়ের ঝিয়ারি যায় অনন্ত ভাসানে। বিখ্যাত কবিতা তার, শক্তিদার। তো এই যে শায়ের ঝিয়ারি, এক হিসেবে দেখতে গেলে আমরা সবাই কি অনন্ত ভাসানে নেই? প্রত্যেকেই আমরা। কখন আমরা বুঝি সেটা, কখনো বুঝি না। কিন্তু বুঝতে গেলেও কিভাবে বুঝবো, কিভাবে পড়বো? তত্ত্ব মানে কি? কিছু না, এটা এসেছে তো ইংরেজি এই যে থিওরি, থিয়া ক্রিয়াপদ থেকে। কেউ কেউ জানেন নিশ্চয় সেটা। আর থিয়া মানে কি? দেখা। দেখুন না, জ্যামিতির সম্পাদ্য উপপাদ্য, তার ইংরেজি কি? থিওরেম। থিয়া ক্রিয়াপদ, থিয়েটার মানে দেখা, দৃশ্যের সমারোহ, সে তো সেই থিয়া ক্রিয়াপদ। তো আমাদের যে তত্ত্ব মানে তাহলে আরেক অর্থ, ভেতরের অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টির উন্মোচন। যেখানে অন্তর্দৃষ্টির উন্মোচন সেখানেই তত্ত্ব থাকে। যেভাবে এমন কোনো জায়গা নেই যেখানে হাওয়া ছাড়া কিছু আছে, ঠিক তেমনি কাঁঠালের আমসত্ব যেমন হয় না, তত্ত্বহীন কোনো রচনা হতে পারে। যিনি বুঝতে পারেন, বুঝতে জানেন, বুঝতে শিখেছেন, তিনিই জানেন যে তার সামনে হয়তো চাবিকাঠিটা নেই, কিন্তু চাবিকাঠিটা পেয়ে গেলে তিনি বলবেন চিচিং ফাঁক। আলিবাবার সেই গল্পের মতো সবকিছু তার কাছে স্পষ্ট হয়ে গেছে। আর তখন দেখবেন ওই যে যাত্রার কথা বলেছি না, তত্ত্বপথে যারা পথিক, তারা আসলে একটা অন্তহীন যাত্রার মধ্যে রয়েছেন। বিখ্যাত সাহিত্যতাত্ত্বিক 20 শতকের মিখাইলোভিচ বাখতিন, তার একটি চিরস্মরণীয় উক্তি আপনাদের শোনাই। দেয়ার ইজ নাইদার এ ফার্স্ট নর এ লাস্ট ওয়ার্ড। প্রথম শব্দ বা শেষ শব্দ বলে কিছু হয় না বুঝাবুঝির ক্ষেত্রে বা লেখালেখির ক্ষেত্রে, উদ্ভাসনের ক্ষেত্রে। and there are no limits to the dialogic context. ডায়লগ, দ্বিরালাপের, এই যে আমি আপনাদের সঙ্গে দ্বিরালাপে মগ্ন আছি, এই দ্বিরালাপের যে প্রেক্ষিত, এর কোনো সীমা নেই, সীমান্ত হতে পারে না। ইট এক্সটেন্ডস টু দ্য বাউন্ডলেস পাস্ট। কবে থেকে শুরু হয়েছিল তার যাত্রা? অতীতের কোনো এক গহন কোণা থেকে কে জানে। আর বাউন্ডলেস ফিউচারে পর্যন্ত সেটা চলবে। কারণ ভবিষ্যৎ কি, এটা নিয়ে সময় পেলে বলবো আপনাদের। কিয়েরকেগার্ডের একটা দারুণ কথা আছে, যার কথাটা আমি একটু আগে উচ্চারণ করলাম, যে ফিউচার আর কিছু না, ডিলেইড প্রেজেন্ট। দারুণ কথা নয়? আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদের যে বর্তমান, সেটা যখন বর্তমান পেরিয়ে যাব তখনই তো সেটা অতীত হয়ে যাবে। আর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ এই দিক দিয়ে দেখতে গেলে অনন্ত, আনসার্টেইন, অনিশ্চিত। কিন্তু ভবিষ্যৎ আর কিছু না। ভবিষ্যৎ হলো যেটা একটা ডিলেইড বর্তমান, একটু বিলম্বিত একটা বর্তমান। তার মানে বর্তমানের বাইরে তো কোনো কাল নেই। আমার এক বন্ধু বলতে ভালোবাসেন, এটা সম্ভবত তার অন্তর্জালের একটা সূচিমুখ, যে অতীতকালে দেখা যায় তিনি খুব বিশ্বাস করেন। কেন? আসলে তিনি বলতে চান অতীত নয়। কারণ অনেকে আমরা পাস্ট, অতীত আর ট্রেডিশন, পরম্পরাকে গুলিয়ে ফেলি। তা না, উনি যেটা বুঝাতে চাইছেন সেটা হচ্ছে পরম্পরা। আমরা তো কেউ পরম্পরার বাইরে নই, পরম্পরার বাইরে যাওয়া অসম্ভব। আর মনে পড়ে যাচ্ছে আবারও উদয়ন ঘোষকে, বিষ্ণুদের চোখ দুটি ধার দিতে পারো? আই ব্যাংক মানে যেখানে, আই ব্যাংক মানে যেখানে চোখ থাকে জমা, এবং যারা চক্ষু পীড়ায় ভোগেন তাদের প্রয়োজন মতো যাতে দেওয়া যায়। কি দারুণ পংক্তি নয়? এবং কি স্মার্ট তখনকার দিনে, কত বছর আগে।
বিষ্ণুদের চোখ দুটি ধার দিতে পারো আই ব্যাংক। তো আমাদের এই চোখটা দরকার। চোখের প্রসঙ্গে মনে এলো যে ওই বাক্তিনের কথা বলছিলাম, তার দেওয়া একটি অসামান্য শব্দবন্ধ, ইংরেজি করে বললে সিইং আই। আমি বাংলা করেছি, আমার যে বইটই আছে তিন তত্ত্ব প্রয়োগ নিয়ে, সেইখানে যে দ্রষ্টা চক্ষু। হঠাৎ করে মনে হয় আরে এ কি কথা, এর মানে কি? চোখ তো দেখবেই। মুশকিল হচ্ছে আমরা তো অধিকাংশ সময় তাকিয়ে থাকি, দেখি না কিছু। আমরা ভাবি আমরা দেখছি, আসলে কিচ্ছু দেখি না, উপর উপর তাকাই, ফলে সেটা মরমে পোষে না কখনো। তো বাক্তিন আমাদের ওই অন্তর্দৃষ্টির উদ্ভাসনের কথা বলছেন। তত্ত্ব কি একটু আগে বলেছি, অন্তর্দৃষ্টি। আর তত্ত্বগুরুদের কাজ কি? তত্ত্বগুরুর তো শেষ নেই, আমি এদের নাম আর বেশি উচ্চারণ করলাম না, অনেকের নামই বলতে হয় তাহলে। কিন্তু ওই চোখ দুটি ধার দিতে পারো? বিষ্ণুদের চোখ মানে বিশেষ সেই চোখ, যে চোখ যামিনীরা, আপনারা জানেন যামিনী রায় সম্পর্কে বিষ্ণুদের চমৎকার বই ছিল, এছাড়াও তো অন্য বিষয় ছিলই। বিষ্ণুদের চোখ দুটি ধার দিতে পারো মানে সেই অন্তর্দৃষ্টি আমাদের চাই। আমাদের অগ্রজ এখন এই পৃথিবীতে নেই, তিনি, তার কথা বললেই আমার আরেকজন প্রিয় অগ্রজ ত্রিদিবরঞ্জন মালাকারের কথা মনে হয়। করুণা সিন্ধু দে, তার কণ্ঠে পারিপার্শ্বিকের মালা নামে বিখ্যাত কবিতার বইয়ের কথা মনে পড়ছে। এসবই আমাদের পরম্পরার অংশ। সেখানে একটা পংক্তি বোধহয় অনেকের মুখস্থ আছে, যাবরে নুলিয়া যাব, তোর ভাঙা নৌকার ভিতরে সাজাবো সম্পন্ন ঘর। হ্যাঁ, হতে পারে আমাদের নৌকোটা ভাঙা, কিন্তু এর মধ্যেই আমরা সম্পন্ন ঘর সাজাবো। নুলিয়া তো আপনারা জানেন, যারা পুরীতে গেছেন টেছেন, নুলিয়া কাদের বলে। হ্যাঁ, এটা ঠিক, স্থান ভেদে মাত্রা ভেদ স্বীকার করে নিতেই হয়। তো সেটা তো হবেই, নাহলে স্থানিক মাত্রা, কালিক মাত্রা, এই কথাগুলো আসবে কোত্থেকে? আমরা আসলে এটাই ঠিক করিনি আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি। কারণ সত্য এমন একটা বস্তু বলবো কি, বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, আচ্ছা ধরেই নিলাম, না হয় বস্তুই হলো। সত্য হচ্ছে তাই যে নিজেই নিজেকে চিনিয়ে দেয়। সূর্যকে চেনাতে যেমন টর্চের আলোর দরকার হয় না, কিংবা কোনো প্রদীপ তুলে ধরতে হয় না, তেমনি যা সত্য সেই সত্য নিজেকে নিজে সব সময়ই চিনিয়ে দেয়। এবং এই সত্যকেই আমরা আসলে খুঁজছি। আমরা যখন শতক্রতু করেছি, শেষ দিকে আমার মূলত ছাত্রছাত্রীদের পরে আরও কিছু প্রিয়জন যারা সন্নিধানে ছিলেন, ওই আসামে যখন বিদেশি সমস্যা নিয়ে আমাদের তাড়না করা শুরু হলো, তখন ওই দিরালাপ 15 বছর চলেছিল, প্রতি মাসে আমরা বসতাম। তো আমরা মনে হলো যে এই জন্যই শতক্রতুর দিরালাপ, আমরা সরাসরি তো যেতে পারছি না, একটু শারীরিক দূরত্ব নিয়ে থাকতে হচ্ছে। তো ঠিক আছে, আমরা এইভাবে শুরু করি, সুদিন যদি আসে শতক্রতুও বেরোবে, দিরালাপের অধিবেশনও হবে, দিরালাপের ছোট ছোট সেই লেখা যেগুলো বেশ মোটামুটি পরিচিতি পেয়েছিল সেগুলোও থাকবে। সুতরাং আজকে আমরা যে সময়ে আছি, অতিমারির কবলে গোটা বিশ্ব। একটু আগেই দেখছিলাম আমাদের ভারতে পরিস্থিতি যা, আজকেই রাত গাঢ় হওয়ার আগে আমরা 10 লাখে পৌঁছে যাব আক্রান্তের সংখ্যায়। দিন দিন বাড়ছে এটা, কিন্তু তবু আমরা হার তো মানব না। কারণ ওই আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত কথাটা, ম্যান ক্যান বি ডিফিটেড বাট হি ক্যান নেভার বি ভ্যাঙ্কুইশড। মানুষ কখনো কখনো হার মানতেও পারে, কিন্তু সে পর্যুদস্ত হয় না। এটা ঠিক যে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, এটা বলতেই হবে, রাষ্ট্রনৈতিক কারণে। মাঝে মাঝে মনে হয় পৃথিবী বিখ্যাত আরেক তত্ত্বগুরু জাঁ বদ্রিলার,
তিনি তার কুল মেমোরিজ নামে বই, যেটা 1994 সালে বেরিয়েছিল, সেইখানে একটা চিরস্মরণীয় উক্তি করেছিলেন, উই আর কন্ডেম টু সোশিয়াল কমা। কমা তো সবাই বুঝতে পারেন, নিশ্চেতন অবস্থা। পলিটিক্যাল কমা, হিস্টোরিক্যাল কমা। উই আর কন্ডেমড, শব্দটা লক্ষ্য করুন, কন্ডেমড টু অ্যান অ্যানাস্থেসাইজড ডিসঅ্যাপিয়ারেন্স। আমাদের উপর যেন অ্যানাস্থেসিয়া যেমন অপারেশন করার আগে, অস্ত্রোপচার করার আগে ব্যবহার করা হয়, তেমনি যেন আমাদের অদৃশ্য করে দেওয়া হচ্ছে। টু এ ফেডিং অ্যাওয়ে, আমরা ঝাপসা হয়ে যাচ্ছি পরস্পরের থেকে আন্ডার অ্যানাস্থেসিয়া। এইরকমই একটা পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের সাংস্কৃতিক যুদ্ধ চালিয়েই যাব। ফ্রেডরিক জেমসন এখনো তিনি জীবিত, তার সঙ্গে তার এক সহযোগী আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, বারবারা জনসন। তার একটি কথা আমার প্রায়ই মনে পড়ে, সেটা হচ্ছে এই, যে আমরা আসলে একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি। আমাদের লেখা, আমাদের চিন্তা সবই যুদ্ধ, এবং যুদ্ধের অস্ত্রে আমাদের শান দিতেই হয় শিল্পের প্রত্যহে, লেখালেখির প্রত্যহে, চিন্তনের প্রত্যহে, ভাবনার অন্তরলোকে আমাদের শান দিতেই হয়। শতক্রতুর দিরালাপ, ভাবনায় শান দেওয়ার জন্যেই কিন্তু এই আন্তর্জালিক দুরালাপের, কিন্তু দুরালাপ হলেও তার দিরালাপ তার ব্যবস্থা করেছে। কথা তো শেষ হয় না, শেষ হতে পারে না, কারণ এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আলোচনা চলতেই থাকবে, নতুন নতুন প্রশ্ন উঠে আসবে। হ্যাঁ, এই যে কথাটা বললাম, প্রশ্ন, মীমাংসার দিকে বলুন কে যেতে পারে? আসল কথা হচ্ছে প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করে নেওয়া। এটাও বাক্তিনেরই কথা, আনসারেবিলিটি, প্রত্যুত্তর যোগ্যতা, যোগ্য হয়ে ওঠা। এবং জীবন আমাদের কাছে একটা প্রশ্নপত্র উপহার দিচ্ছে প্রতিনিয়ত নানাভাবে। তার জন্যে, তার প্রত্যুত্তর দেওয়ার জন্যে নিজেকে যোগ্য করে তোলা। আমরা যাতে যোগ্য হয়ে উঠতে পারি, সারা যতদিন বাঁচি ততদিন শিখিত, সেই জন্যে শতক্রতুর দিরালাপও আমাদের ওই প্রত্যুত্তর যোগ্যতা অর্জনে একটু সাহায্য করতে চাইছে, একটু সঙ্গে থাকতে চাইছে। সেই সঙ্গে থাকতে চাইছে। হ্যাঁ, আমরা জানি, আমরা শিলচরে, হাইলাকান্দিতে, করিমগঞ্জে, গৌহাটি বাদ দিয়ে অবশ্য আমরা একটা অনাগরিক প্রেক্ষাপটে আছি। তা অনাগরিক প্রেক্ষাপট হলেও তো গদ্যের প্রথম গ্রন্থনা তো এইখানেই হয়েছিল। আমাদের বরাক উপত্যকায় গদ্য আন্দোলনের ভগীরথ শ্যামলেন্দু চক্রবর্তী, তার একটি মাত্র গল্প সংকলন বেরিয়েছিল, সেই এলোমেলো উদাসীন মানুষটির, যে গল্পের শেষ নেই। সত্যি সেই গল্পের শেষ নেই। রণবীরদের কথা আমি তো কয়েকবার উচ্চারণই করলাম, আপনারা সবাই জানেন। তাদের রচনাকে আমরা এতদিন যেভাবে পড়েছি, ভুল করেছি তা বলছি না, কখনোই বলবো না, কিন্তু একটু নতুনভাবে এখন কি আমরা ভাবতে পারি না? যেদিকে আমাদের নজর পড়েনি এতদিন, সেসব কি আমরা আমাদের পর্যালোচনায়, আমাদের পুনঃপাঠে, আমি পুনঃপাঠের খুব ভক্ত, রিরিডিং বলা হয় এটা তত্ত্বের পরিভাষায়, নতুন করে পড়া। সেই নতুন করে পড়া মানে আদ্যন্ত নতুন করে পড়া। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা অনেকেই আছি অনাগরিক প্রেক্ষাপটে। বদরুজ্জামানের মতন একজন লেখক বদরপুরের পাশে মলুয়া গ্রামে আছেন, তাকে কি ভোলা যায়? হাইলাকান্দি তো পুরোপুরি শহর এখনো হয়ে ওঠেনি। আশুতোষ দাস তো ওইখানে বসেই গদ্যপদ্য লিখে চলেছেন। আমাদের দিলীপ কান্তি লস্কর যে করিমগঞ্জে লিখছে কতদিন ধরে, তার কবিতার মধ্যে একটা দেশজ গন্ধ আছে। আবার তার বিপরীত মেরুতে দেখুন, করিমগঞ্জেরই ছেলে সুব্রত কুমার রায়, কিন্তু পুরোদস্তুর নাগরিক গদ্য লেখে। মলয়কান্তি দে আরেকজন নাগরিক গদ্যের ভিয়েন।
নাগরিক গদ্যের ভিয়েন তার হাতে জমে ভালো। এবং এরকম আমাদের মধ্যে অনেকে আছেন, সে দেবীপ্রসাদ সিংহই হোক কিংবা আমাদের কান্তারি হোক, আমাদের নতুন যারা লিখিয়ে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, সেই অনুরূপা বিশ্বাস যার সঙ্গে আমাদের তেভাগা আন্দোলনের অত্যন্ত গভীর সংযোগ ছিল, যা তাকে জীবনকে নতুন করে গড়েছে। এই অঞ্চলে বিখ্যাত নগেন্দ্রনাথ শ্যামের ঘরণী মালতী শ্যাম আমাদের দেশভাগের আগেই আমাদের মেয়েদের নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। তারপর দীর্ঘ কালক্ষেপের পরে অনুরূপা বিশ্বাস আবার নতুন করে পতাকা বহন করে গেছেন। তিনি যেমন কবি, প্রাবন্ধিক, তেমনি একজন সমাজ সংগঠক, একজন সাংস্কৃতিক সংগঠক। তার পথ ধরিয়ে এসেছেন সম্মানীয়া সুমিত্রা দত্ত। তারপরে তার চেয়ে বয়সে যারা অনেক ছোট, দুই বোন দত্ত বোন, একজন কবিতা লেখেন, দুজনেই, একজন গল্প লেখেন, একজন অবশ্য কবিতাও লেখেন। আমি চন্দ্রিমা এবং শর্মিলার কথা বলছি। এছাড়া কত নতুন, মেঘমালা দে অবধি, দে মহান্ত অবশ্য এখন সে। তো তার মানে কি, একটা পতাকা যেটা আমরা বহন করতে শুরু করেছিলাম, পতাকা তোমার যাহারে দাও বহিবারে দাও শক্তি, এই শক্তি নিয়েই অনেকে আসছেন। আর সবচেয়ে ভালো কথা যেটা, আমরা যখন লিখতাম টিখতাম, পত্রিকা বের করতাম, তখন একজন মেয়েও ওইখানে আসতো না। কারণ সমাজটা কীরকম ছিল, মেয়েরা তৈরি ছিলেন না কেউ তা বলবো না, কিন্তু সেইভাবে তারা যে লিখতে গেলে যে পরিশ্রম বা যে অধ্যবসায় তার, সেগুলো তাদের মধ্যে একটু কম ছিল হয়তো। কিংবা আমি কথাটাকে একটু অন্যভাবে বলি, অধ্যবসায়ের থেকে বাইরে গিয়ে যে জীবনের মানে খোঁজার জন্যেই যে লেখালেখি, এই বিষয়টা হয়তো তারা সেভাবে ভাবেননি, তখন ভাবেননি মেয়েরা, কিন্তু এখন তো ভাবছেন। নতুন নতুন মেয়েরা তো আসছেন। আমাদের এই সমাজ থেকে অবশ্য শিলচরে থাকে না সে, কবি সরোজ বিশ্বাসের মেয়ে, সে শিলংয়ে থাকে এখন। তার মতো কবিও তো আছে, সঞ্জয় চক্রবর্তীর মতো কবিও তো আছে, আপন মনে কবিতা লিখে চলেছে। আরো কত, আমি সবার নাম করতে চাই না, আমি চাইছিও না। আসল কথা হচ্ছে, আমাদের জীবনে তো ভাঙনের শেষ নেই, সংকটেরও শেষ নেই। এই উত্তর পূর্বাঞ্চলে সাধারণভাবে, বিশেষভাবে আসামে, আর এছাড়া এর বাইরে যারা আমার কথাগুলো শুনছেন, সংকট কার নেই। কিন্তু কথা হচ্ছে যে আমরা ওই যে পরম্পরা, অতীত ছাড়া কাল নেই আমার বন্ধু বলেন, এই নীলগোলাপ নামে সংকলন হয়তো আমরা অনেকে দেখিইনি। কালীকুসুম চৌধুরী, গণেশ দে, কিরণ শঙ্কর মহান্ত, চিরঞ্জীব বাবু, এই চারজন মিলে করেছিলেন। তাকে অবশ্য ঠিক আন্দোলন বলা যায় না, যেটা 19 দিয়ে শুরু হলো। 19-এর পতাকা বইবার জন্য এলো শতক্রতু। তারপরে শতক্রতু গদ্য পদ্য দুদিক দিয়েই সবার সঙ্গে ছিল, সবাইকে সঙ্গে নিয়ে চলেছিল। তারপর শঙ্করজ্যোতি দেব, নামজাদা কবি, সে এসেছিল তার পত্রিকা নিয়ে, ইত্যাদি নিয়ে। তারও আগে শক্তিদাদের পাশাপাশি, শক্তিদার থেকে বয়সে ছোট, ইনফ্যাক্ট আমারই সহপাঠী অতীন দাস ছিলেন কালীকুসুম চৌধুরীর সঙ্গে, দীনেশ লাল রায়ের সঙ্গে। এরা আরও অনেকেই আছেন যাদের নাম মনে হচ্ছে, মানে কথা বলতে বলতে তাদের কথাই বলছি। আমি আবার বলছি, নাম দেওয়াটা এখানে উদ্দেশ্য নয়। আসাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক দীপেন্দু দাস বড় কম লেখে, এটাই আমাদের এইখানকার আর একটা বড় মুশকিল, যে কম লেখার রোগ থেকে তাদের নিষ্কৃতি নেই। আমাদের করিমগঞ্জে লালন মঞ্চ পত্রিকার কথা তো আমি বললাম, দিলীপ কান্তি লস্কর। তার আগে উদর্ক ছিল, কামাল উদ্দিন আহমেদ আজ আমাদের মধ্যে নেই। কামাল উদ্দিন আহমেদের দিগ্বলয় ছিল রামকৃষ্ণনগর থেকে আসা, এখন তিনি করিমগঞ্জের বাসিন্দা, কবি এবং প্রাবন্ধিক এবং ভাবুক। বিশ্বজিৎ চৌধুরী, তার শরিক সাহিত্য পত্রিকা, এখন না বেরোক, কিন্তু পতাকা বহন করার জন্য প্রত্যেকেই কিন্তু কাঁধে অনেক বড় দায়িত্ব তুলে নিয়েছিলেন। এইটাই বড় কথা। আমাদের সামূহিক
চেহারা কি বের হচ্ছে, এইটাই বড় কথা। এমনি সামূহিকতা কাকে বলে এটা বোঝার জন্যও তো প্রণালীবদ্ধ চিন্তা চাই, অর্থাৎ তাত্ত্বিক দৃষ্টি চাই। সেই প্রণালীবদ্ধ চিন্তা ছাড়াই যে সত্য বলেছি, সত্য নিজে নিজে উদ্ভাসিত হয় ঠিক, কিন্তু নিজে নিজে উদ্ভাসিত হলেও তাকে একটু ধরিয়ে দিতে হয়। এবং যত আমরা পর্যালোচনা করব, যত নিজেদের মধ্যে ভাবনার বিনিময় করব, ততই সেটা সার্থক হবে। উত্তর পূর্বাঞ্চলে আরও অনেক ভাবগোষ্ঠী আছে, পত্রিকা গোষ্ঠী আছেন, আমি কারুর নামই করিনি সেইভাবে। বিশেষ করে ত্রিপুরায় তো অসংখ্য আছেন। আরও একজনের কথা আমার মনে হচ্ছে, সেও আমার ছাত্র ছিল, এখন সে কলকাতায় আজকাল পত্রিকায় সম্পাদনা করে, খুব ভালো কবিতা লেখে, দেবাশিস চন্দ্র। তার অনিশ্বর বলে একটি স্বল্পজীবী পত্রিকায় আমি প্রবন্ধ লিখেছিলাম। এটার কথা মনে পড়ছে। আমার প্রবন্ধ লেখাটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ছিল, সবাই ছিল পতাকা বহন করার জন্যে। আর একটা কথা যেটা আমি কিছুদিন আগে অন্য একটা জায়গায় বলেছিলাম, যে আমাদের আরেকটা সমস্যা আছে, আমরা যারা লেখালেখি নিয়ে চর্চা করি, চেষ্টা করি নিরন্তর, আমরা কিন্তু আমাদের যারা সহযাত্রী আছেন অন্য শিল্প মাধ্যমে তাদের খোঁজ খবর বেশি রাখি না। ওরা কিন্তু আমাদের অনেকে ভুল করে কিনা জানি না, একটু নাকুচু ভাবে। যেমন আমাদের যারা নাটক করছেন, তো নাটক কি সাহিত্যের বৃহত্তর আঙ্গিনার বাইরে? সেইখানে যারা নাটক লিখছেন কত আছেন। চিত্রভানু ভৌমিকের নাম মনে পড়ছে, শেখর দেবরায়ের নাম মনে পড়ছে, ইন্দ্রনীল দের কথা মনে পড়ছে, চম্পা ভট্টাচার্যের কথা মনে পড়ছে, তারপর শান্তনুর কথা মনে হচ্ছে। শান্তনু আমার ছাত্র একজন আছেন, শান্তনু সেনগুপ্তের বাইরেও কিন্তু আছেন। তারা শুধু অভিনয় রংচং করে মেখে অভিনয় করেন তা নয়, অভিনয়ের মধ্যে আরও অনেক কথা আছে, তার মধ্যে আমি যাচ্ছি না, এটা আমার আজকের আলোচনার বিষয় না। কিন্তু তারা কেন করেন, আমরা যেন কেন লিখি, তেমনি তারা কেন নাটক করেন, এর তো একটা তাত্ত্বিক উত্তর আছে, এবং এই উত্তরে তো আমরা সাহায্য করতে পারি, আমরাও তাদের সঙ্গে চলতে পারি। তেমনি যারা ছবি আঁকছেন, একটা সময় ছিল শ্যামলদার খুব বন্ধু ছিলেন, শ্যামলেন্দু চক্রবর্তীর খুব বন্ধু, আমারও খুব সুহৃদ ছিলেন। আমাদের এই অঞ্চলে ছবির আন্দোলন বলতে যদি কিছু বোঝা যায় তার জন্যই হয়েছে। আমার মা যে স্কুলে পড়াতেন, গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল মেয়েদের, সেইখানে পড়াতেন তিনি। আজ তিনি নেই। তার ছাত্রছাত্রীরা আজকে সর্বত্র ছড়িয়ে আছেন এবং যথেষ্ট নামজাদা তারা। তো তাদের সম্পর্কে আমরা কি কখনো কিছু ভেবেছি? অর্থাৎ আমি একটা আহ্বান জানাচ্ছি যে আমরা যদি একটা তাত্ত্বিক পর্যবেক্ষণ আমরা যদি করতে চাই, তাহলে খুব সতর্ক অধ্যবসায়ের সঙ্গে তথ্যনিষ্ঠ যেমন, তেমনি অন্য আলোচনাও আমরা করতে পারি। যাতে কেন তাদের লিখতে হয়, কেন তাদের ছবি আঁকতে হয়, কেন অন্য কাজ কি ছিল না? তাদের নাটক করতে হয় কেন, নাটক লিখতে হয় কেন? নাটক তো বাইরে থেকে আসে, কিন্তু আমাদের সমাজের যে কিছু নির্দিষ্ট চিন্তা চেতনার কিছু নিজস্ব জটিলতা আছে, কিছু গ্রন্থিলতা আছে, এইগুলো আমরা ছাড়া কে দেখাবে? কেউ দেখাবে না। তো তাদের নিয়েই তো আমাদের ভাবতে হবে, সবাইকে নিয়ে আমরা ভাবব। আরও একটা কথা, যে আমরা যেহেতু যাত্রী একই তরণীর, উই আর সেইলিং ইন দ্য সেম বোট ব্রাদার, বিখ্যাত গানটা আপনারা সবাই জানেন, সবারই প্রিয় হয়তো। তো আমরা যদি যাত্রী হয়ে থাকি একই তরণীর, তাহলে আসুন না এই শতক্রতুর দ্বিরালাপ, এই যে আন্তর্জালিক ভাবনা বিনিময়ের আয়োজন, দ্বিরালাপের আয়োজন, সেইখানে আমরা সবাই যে যার মতো করে একটু ভূমিকা গ্রহণ করি। এবং সেইখানে আজকে আমি যাদের শুধু বুড়ি ছুঁয়ে যাওয়ার মতো করে বলে গেলাম, এদের প্রত্যেকের সম্পর্কে আলাদা আলোচনা হোক, এটা আমার প্রস্তাব। সে ত্রিপুরার দুলাল ঘোষই হন, ত্রিপুরার প্রয়াত জয়া গোয়ালাই হন, দেবব্রত দেবী হন, কবি নকুল রায়ই হন, কিংবা অন্য যেই হন, তাদের নিয়ে আমরাই আলোচনা করব। তো হাইলাকান্দির এক গল্পকার এবং ঔপন্যাসিকও বটে, মিহিরবাবু,
মিহিরকান্তি রায়, তিনিও আজ আমাদের মধ্যে নেই। এবং আমাদের আরেকটা জিনিস করতে হবে, সচেতনভাবে করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যেহেতু আমি আবার কথাটা পুনরাবৃত্তি করছি, এই জন্য মাপ চেয়ে নিচ্ছি, কারণ কথাটা পুনরাবৃত্তি করতেই হবে আমাকে, যে আমরা যেহেতু একটি অখণ্ড অবিভাজ্য বাংলা সাহিত্যের আমরা যাত্রী, একই তরুণীর, তাই আমরা যেন এলোমেলোভাবে এবং নিতান্ত খণ্ডিতভাবে কিছু না দেখি। খণ্ড দৃষ্টির কোনো মানে হয় না। বাংলাদেশের যারা প্রবীণ এবং তরুণ কবি, প্রবীণ কথাকার এবং তরুণ কথাকার, যারা খুব নাম করেছেন আমাদের এই অঞ্চলে, যাদের খবর পৌঁছে গেছে, তাদের না, লিটিল ম্যাগাজিন কেন্দ্রিক যারা আছেন, চট্টগ্রামের লিরিককে কেন্দ্র করে যেমন উত্তরাধুনিকতার আন্দোলন গড়ে উঠেছিল, এজাজ, ইউসুফি, কবি জিল এবং প্রাবন্ধিক জিল্লুর রহমানকে নিয়ে, আজকে এই পৃথিবীতে নেই আমার বিশিষ্ট তরুণ অনুজ বন্ধু খন্দকার আশরাফ হোসেন, একজন ৮০ দশকের নামজাদা কবি এবং প্রাবন্ধিক, যিনি একবিংশ পত্রিকা বের করতেন। তাদের সম্পর্কে আমাদের কি কিছুই করণীয় নেই? হ্যাঁ, আমরা সেই সঙ্গে, কাজটা খুব কঠিন, এবং এই জন্য বলছি এটা একা কারোর কথার ব্যাপার না, এটা একটা যৌথ মাধ্যম হয়ে উঠুক আমাদের শতক্রতুরী দিলালাপ। এবং আমি আহ্বান জানাচ্ছি আপনাদের সবার কাছে, আপনারা সবাই তাতে অংশীদার হন। আবার একটু বাক্তিন বলবো, যে মনে করবেন না, সত্তা মানে অংশীদারিত্বের প্রত্যয়, এটা তিনি আমাদের শিখিয়েছেন, মিখায়েল বাখতিন। সত্তা কি? যে আমরা একজন আরেকজনের অংশীদার, এবং আমরা প্রত্যেকেই, যে বাঙালি কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় আছে বলে মনে করি না, সেটা একটা অন্য বিষয়, আমি এর মধ্যে যাব না, নানা কারণে। বাংলাদেশেও এটা সত্যি, হ্যাঁ, চমকে যাবেন না, বাংলাদেশেও এটা সত্যি, পশ্চিমবাংলায় এটা সত্যি, না চমকে যাবেন না। আর আমাদের কথা তো জানেনই, আমরা উত্তর পূর্বের বাঙালি, আসামের বাঙালি, আমরা তো না ঘাটকা না ঘোরকা। তো এইগুলোকে মেনে নেবো আমি সেটা বলছি না, আমি শুধু বলছি এটা তো একটা লড়াই, এটা সাংস্কৃতিক যুদ্ধ, ব্যাপারটাকে ওইভাবে দেখা উচিত। এটা শুধু সময় কাটছে না, অতএব চলো আমরা কিছুক্ষণ এসে কিছু কবিতা পড়ি, কিছু গান শোনাই, কিছু নাটক করি, আর এই, সেটা না, অনেক গভীরভাবে সবাইকে নিয়ে চলতে হবে, যাতে আমাদের নৌকোটা প্রায় বিখ্যাত খ্রিস্টান মিথোলজি অনুযায়ী নোয়াজ আর্ক, সেই যে মহাপ্রলয়ের সময় নোয়া সবাইকে নিয়ে চড়ে বসেছিল, এই বিখ্যাত সেই বিরাট নৌকোয়, তেমনি আমরা যে নৌকোয় যে যাত্রী, একই তরুণীর, সেটা আমরা সবাইকে নিয়ে থাকব। কাজটা সহজ না, কিন্তু আরম্ভ তো করা যাক। একটু আগে আমি শুরুতেই আমি আপনাদের মনে করিয়ে দিয়েছিলাম টি.এস. এলিয়টের 4 কোয়ার্টেটসে। আরও একবার, মহানা তো হয় না, আমি কোথাও একটা শেষ করতে হবে, তাই আমি বরং যেখান থেকে শুরু করেছিলাম সেইখানেই ফিরে যাওয়ার চেষ্টা করছি। মনে পড়ছে তো সবার ভাগীরথীর উৎস সন্ধানের কথা? নদী, তুমি কোথা হইতে আসো? মহাদেবের জটা হইতে। তারপর একেবারে শেষে কি ছিল? নদী, তুমি কোথায় ফিরিয়া যাও? মহাদেবের পদতলে। তো এই দিক দিয়ে দেখতে গেলে এটা তো আমাদের ভারতীয় একটা প্রত্ন কথা। দেখুন তো, টি.এস. এলিয়টের 4 কোয়ার্টেটস, আমি শুরুতে যেটা আপনাদের পড়ে শুনিয়েছিলাম, আবার শোনাই। What we call the beginning is often the end, and to make an end is to make a beginning. কোনো মহানায় পৌঁছানো মানে একটা নতুন কিছুর সূচনা করা। The end is where we start from. এই কথাটা আমি আরেকবার উচ্চারণ করব। The end is where we start from. যেখান থেকে আমরা যাত্রার সূচনা করি, সেইটাই হয় আমাদের মহানা। তো আসুন না, আমরা তো এটা যাত্রার সূচনা করলাম, মহানা কোথায় কে জানে? তো চলুক না যাত্রা, সবার চেষ্টায়, সবার উদ্যোগে, সবার সহযোগিতায়, পরস্পরের সহযোগী সত্তা হয়ে ওঠায় আমরা একটা নতুন সাংস্কৃতিক এবং নান্দনিক, আজকাল তো সবাই ভাবাদর্শ শব্দ শুনলে আটকে ওঠে, আমি কিন্তু সেটার নামেই আপনাদের আহ্বান জানাচ্ছি, একটা নতুন সাংস্কৃতিক, অপরাজেয় যে সাংস্কৃতিক এবং নান্দনিক ভাবাদর্শের ভিত্তিতে
আমরা দাঁড়াই পরস্পরের কাছে, কারণ আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের জন্যে খুব বড় এক প্রত্যাহ্বান এসেছে এখন। এটা আর ব্যাখ্যা করার দরকার নেই কিছু। আমরা যেখানেই আছি না কেন আপাতত এই কাজটাই করি। এই কাজের সূচনা করলো আজ আপনাদের সবার শুভেচ্ছা পাথেয় করে, সবার সহযোগিতার আকাঙ্ক্ষায় এবং আশায়, প্রেরণায় উদ্দীপিত হয়ে শতক্রতুর দিরালাপ। শতক্রতু মানে একটু মনে করিয়ে দিই, অসংখ্য ভালো কাজ করতে যারা প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে আপনারা যারা আছেন সবাই শতক্রতুর অংশীদার। এবং আমরা দিরালাপে বিশ্বাস করি, কারণ দিরালাপ সর্বত্র রয়েছে। এটাকে আবিষ্কার করার দায় আমাদের। এই দায়টুকু আসুন না আমরা স্বীকার করি। দায়হীন রচনা তো হয় না ভাই, দায়হীন জীবনও তো হয় না। আমরা যে লিখি সেটাই তো আমাদের সবচেয়ে বড় দায়ের অভিব্যক্তি। তাহলে সেই দায়টুকু স্বীকার করে নিয়েই আজকে আমি আপনাদের শুভরাত্রি জানাচ্ছি শতক্রতুর দিরালাপের পক্ষে। এরপরে আমরা কি করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই ভাগ করে নেব। আপনারা সবাই ভালো থাকুন এই অতিমারির দিনে। সাধ্য কি অতিমারির বিষ বীজাণু আমাদের স্পর্শ করে, কারণ আমরা প্রত্যেকেই একজন মৃত সঞ্জীবনী। ধন্যবাদ এবং নমস্কার ভাই, এবং যারা বয়সে ছোট তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আপাতত এই পর্যন্তই।